তিন নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত চলছে, 3 মাসে প্রতিবেদন। ব্যর্থতার কারণ জানতে সাবেক সিএসিদের বক্তব্য শুনতে হবে। নির্দোষ যেন দোষী না হয় দৃষ্টি রাখার আহ্বান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের দ্রুত খুঁজে বের করার আহ্বান রুহুল কবির রিজভীর। প্রতিবাদে রাজশাহীতে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ। উপহারের ঘর যেন গলার কাটা, গৃহহীনরা থাকার জায়গা পেলেও মেলেনি পানি, বিদ্যুৎ ও রাস্তা। জামালপুরে হাসিনা আমলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত, বেশিরভাগই এখন তালাবদ্ধ। বাংলাদেশ বিমানের বোয়িংয়ের উড়োজাহাজে একের পর এক যান্ত্রিক ত্রুটি, স্বল্প সমস্যা মেরামত না হলে হতে পারে বিধ্বংসী, শাস্তি না হওয়ায় দায়িত্বে গাফিলতির পুনরাবৃত্তি। এবং ভারতে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে ট্যাগ পাঠানো হচ্ছে, বাংলাদেশে করা হচ্ছে আটক। প্রধানমন্ত্রী মোদীর সরাসরি হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। বিগত 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 3 মাসের মধ্যে এসব নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ দিতে বলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, অনিয়মের কোনো পর্যায় পর্যন্ত এই কমিটি তদন্ত করবে তা সুস্পষ্ট নয়। আওয়ামী লীগ আমলের 3 নির্বাচনে অনিয়ম করা ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ কেউ যাতে অপরাধী না হয়ে যায় তা সতর্কভাবে দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। কেন্দ্র আক্রান্ত হয়েছে। নির্বাচন 2018 একটু স্বস্তিদায়ক মনে হয়েছে। 2014 সালের দশম, 2018 সালের একাদশ ও 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত। দশম জাতীয় নির্বাচনকে বিনা ভোটের, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বলা হয়। একাদশ সংসদ নির্বাচনে রাতেই ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ আছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় ডামি নির্বাচন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই 3টি নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিদের বিচার করা সহ নির্বাচনগুলো নিয়ে তদন্ত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এক মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার 26 জুন বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি করেছে। কমিটিতে সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও নির্বাচন বিশেষজ্ঞ রাখা হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট সকল পক্ষের দায় পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ তাদের প্রতিবেদনে তুলে ধরবেন। এই ধরনের কমিটি যখন হবে তখন এটা কোন আইনের অধীনে কাজ করবে, সে আইনটা কি? রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ বলেন, সংশ্লিষ্ট সকলের পাশাপাশি সকল রাজনৈতিক দলের দায়ও মূল্যায়ন করতে হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে। আইনেরও কিছু লুপহোলস আছে, খালি তো আপনার সদিচ্ছার উপরে ছেড়ে দিলে হবে না। আইনের কোথায় ত্রুটি, আচরণের কোথায় ত্রুটি, সরকারের কোথায় ত্রুটি, কেন বিরোধী দল এত ব্যাপক হারে বয়কট করলো? এইরকম ব্যাপক হারে বিশ্বে কোথাও আছে কিনা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত? এটা আমার জানা নাই। তিনি বলেন, সাবেক সিএসিদের বয়ান এই কমিটির শোনা উচিত। দায়িত্ব পালনের ব্যর্থতা বের করতে হবে। যে এখানে নির্বাচন কমিশনের সামনে কি অপশন ছিল যে আপনার এই যে গভর্নমেন্টের ওয়ার্ডার ভায়োলেট করার, তার কাছে কোনো অপশন ছিল কি না, সেই অপশনগুলো সে কাজে না লাগাইতে পারল না কিনা। আপনি যখন তাকে আদালতের কাঠগড়ায় বা সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করাবেন তখন আপনি ইনসাইড অনেক স্টোরিও পেতে পারেন আর কি তাদের কাছ থেকে। তাদেরকে আমলে নিয়ে আপনি বুঝতে পারতেন যে আসলে হোয়াট ওয়েন্ট রং। তাদেরকে তো এই কমিটির আওতায় আপনার বিচারের আওতায় আনা যেত আর কি। নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান বলেছেন, নির্বাচন আয়োজনে যুক্ত কোন পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত তদন্ত হবে তা নিয়ে কিছু বলা নেই। তারা কি শুধুমাত্র নির্বাচন কমিশন এবং কমিশনে যারা বসে আছে তাদের বিচার করবে? প্রিজাইডিং অফিসার বলি, রিটার্নিং অফিসার বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা দেখে যায় তাদের কথা বলি,
সবাইকে কি বিচারের আওতায় আনবো? এই কয়টা দিনে তদন্ত করে তারা কতটুকু বের করতে পারবে? তবে একটা জিনিস আশা করব যে নির্দোষ মানুষকে যেন দোষী না করায়। আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে কমিটিকে সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান এই নির্বাচন পর্যবেক্ষক। বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে আবারও হারাবে ভোটের স্বচ্ছতা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3টি ককটেল বিস্ফোরণ হয়। এই ঘটনার পর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না। হামলার পেছনে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করার দাবিও জানান তিনি। কিছু রাজনৈতিক দল তারা স্বাভাবিকভাবে কখনোই আচরণ করতে পারেনি। কোনো শক্তি, রাজনৈতিক শক্তি তারা উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়। আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি কারা এগুলো করছেন, কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে কারো নাম দেখিনি বলে কারো নাম নিচ্ছি না। চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে দুইটা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে, এটা তো বোকার স্বর্গে বাস করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাত 11:30টার দিকে নগরীর অলঙ্কার মোড় থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে 0 পয়েন্ট এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। প্রত্যেকটি ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সে অপরাধ বা অপকর্ম করুক না কেন, দলমত নির্বিশেষে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম দিনের বৈঠক কিছুক্ষণ পর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে। দুদিনের ছুটির দিনের বিরতি শেষে আজ আবারও শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এখন থেকে অল্প কিছু সময় পরে, অর্থাৎ সকাল 10:30 নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। যদিও সেই সময় শুরু না হয়, হয়তোবা যে 11টা কিংবা 11:30 নাগাদ এই বৈঠক শুরু হতে পারে। তো বৈঠকের শুরুতেই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি একটি সূচনা বক্তব্য রাখবেন। তারপরে যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যেই আলাপ আলোচনা সেটি আসলে যে চলতে থাকবে। মাঝখানে একটি বিরতি থাকবে মধ্যাহ্নভোজের, তারপর সেটি বিকেল নাগাদ পর্যন্ত চলবে। তো একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আজকে যে কটি বিষয়কে আলোচনার বিষয় হিসেবে ঠিক করা হয়েছে সেটি হলো যে প্রধান বিচারপতির নিয়োগ। যদিও এই বিষয়টি নিয়ে এর আগেও আরও কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু সেটিকে নিয়ে আজকেও একটু বিস্তারিত আলাপ আলোচনা করতে চাই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এর বাইরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, প্রধান উপদেষ্টার নিয়োগ, এইসব বিষয়াশয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং তৃতীয় যে বিষয়টি আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে সেটি হলো যে জরুরি অবস্থার বিধান। এই বিষয়াশয়গুলো নিয়ে সংবিধানের যে মৌলিক যে ধারাগুলো রয়েছে সেইগুলো, এই সংক্রান্ত যে ধারাগুলো রয়েছে সেইগুলো সংশোধন এবং এর পদ্ধতি আসলে যে কী হবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু যে আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি কিন্তু যে শুরু হবে। আমরা একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, এর আগে কিন্তু যে প্রথম দফায় আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিল ঐকমত্য কমিশন, আজকে আসলে দ্বিতীয় ধাপে আসলে যেটি দেখতে পাচ্ছি যে সম্মিলিতভাবেই কিন্তু আলাপ আলোচনা চলছে এবং আজকে সে আলোচনার 12তম দিন। এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সময় সংবাদে আরো থাকছে। পারমিট হওয়ার পরে আমরা আরো 3 লক্ষ টাকা দিয়েছি। আমরা চাইলাম জিনিসটা একটা সুষ্ঠু তদন্ত। বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ সিলেটের স্কাই ড্রিম এজেন্সির বিরুদ্ধে। বারবার ধর্ণা দিয়েও টাকা ফিরে না পাওয়ার দাবি, পরিচালককে পুলিশের সোপর্দ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ।
গত বছর এই দিনে প্রথমবারের মতো বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সারা দেশে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংগঠনটি। বৈঠক শেষে পরদিন অর্থাৎ 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। বিস্তারিত মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে জুলাইয়ের এই দিনে সরকারের তরফে শুরু হয়ে গেছে মামলা হামলা। সংস্কারের দাবির সঙ্গে প্রতিবাদের ক্ষোভ তখন শিক্ষার্থীদের কণ্ঠে, যাতে সায় দিয়ে মাঠে নামতে শুরু করে গোটা দেশের ছাত্র সমাজ, যাদের মধ্যে অনেকে সরকারি চাকরির প্রত্যাশা থেকে নয় বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মশাল ধরতেই সামিল হয়েছেন জুলাই মিছিলে। 13 জুলাই সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে অনলাইন এবং অফলাইনে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরদিন 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, মামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে সরকার। একই দিন দুপুরে কোটা আন্দোলনের ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। দাবি আদায় না হলে বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিচারাধীন বিষয়ে সরকারের কিছুই করার নেই। কোটায় যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থা সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বারংবার তাদের দাবি মেনে নেয়ার তাগিদ দিলেও তাতে কর্ণপাত করেনি হাসিনা সরকার। গত কয়েকদিনের মতো এদিনও সংসদে জরুরি অধিবেশন ডেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানায় শিক্ষার্থীরা। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। উপহারের ঘর এখন হতদরিদ্র মানুষের গলার কাটা। ঘর দেওয়ার আগে নানা প্রতিশ্রুতির ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন তারা। শুধু ঘর ছাড়া মেলেনি পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট। জামালপুর পৌরসভার নাওভাঙ্গা চরে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত উপহারের ঘরে বেশিরভাগই থাকছেন না সুবিধাভোগীরা। তবে স্থানীয় প্রশাসনের দাবি খতিয়ে দেখা হচ্ছে অনিয়ম, এরপর নেওয়া হবে ব্যবস্থা। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2020 সালে জামালপুর পৌর এলাকার পাথালিয়ার নাওভাঙ্গা চরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয় 2,70,000 টাকা। প্রকল্পের আওতায় 180টি ঘর নির্মাণ করা হয়। তবে প্রকল্প ঘুরে দেখা যায় বেশিরভাগ ঘর তালাবদ্ধ। যারা বসবাস করছেন তাদের জন্য নেই যাতায়াতের রাস্তা। প্রায় 2 কিলোমিটার নদের চরের কাদামাটি পেরিয়ে সেখানে যেতে হচ্ছে। বিদ্যুৎ ও পানি সংকটের কারণে প্রতিনিয়ত লেগেই আছে দুর্ভোগ। এমনকি শাকসবজি চাষ ও হাঁস মুরগি পালনের কোনো জায়গাও রাখা হয়নি। মালিক আমি দেখি নাই, বাতি নাই, আস্থা নাই। ফলগুলো মনে করেন চাপারে কষ্ট, যে মুরব্বীরা চাপবার পারে না। এরকম টাকা পয়সা নাই যে বাসা ভাড়া করে যায় থাকবো। পানির সমস্যা, রাস্তার সমস্যা, রাত করে আমরা যে একটু বাইরে বাইরে পোলাপান খেলাধুলা করি, আমরা দূরে কোনো যাবো, এরা কাজের জন্য খাম্বাই দিছে শিখে, কিন্তু বাতি দেয় নাই। বাতি মনে করেন বলছে যে দিব, এখন পর্যন্ত দেয় নাই। অনেক কিছু অনুদান পাবেন, মুখ পাবেন, তুমুক পাবেন, মনে করি সুযোগ করে দিব, ওখানে কোনো কিছু করতে দিতে দেয় না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, তদন্ত করে এ ব্যাপারে নেওয়া হবে ব্যবস্থা। যারা এখানে ক্রাইটেরিয়া মেনটেন না করে এতদিন ধরে থাকছেন
বা হচ্ছে ঘর পেয়েও যারা থাকছেন না, এই 2 শ্রেণীকে আইডেন্টিফাই করে বাছাই করে আমরা প্রয়োজনে পুনরায় আবার তাদের নামে বরাদ্দ করে দেব। পানি বিদ্যুতের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে যে হচ্ছে গিয়ে ব্যক্তির নামে নামজারি থাকতে হবে এবং মিটার থাকতে হবে। আমরা এই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেখছি। 3 একর 40% জমির ওপর এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। একের পর এক যান্ত্রিক ত্রুটিতে পড়ছে বাংলাদেশ বিমানের বোয়িং এর তৈরি উড়োজাহাজ। আস্থা আর নিরাপত্তার আশঙ্কা তৈরি করছে যাত্রীদের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরও বোয়িং থেকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। বিশেষজ্ঞদের মত, নিয়মিত পরীক্ষার পাশাপাশি পাইলট ও ক্রুদের কাছ থেকে পাওয়া নোটগুলোর সমাধান করা হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। আর বিমানের সাবেক কর্মকর্তারা বলছেন, শাস্তির নজির না থাকায় দায়িত্বে গাফিলতির পুনরাবৃত্তি ঘটছে সংস্থাটিতে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সম্প্রতি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটে ভারতের আহমেদাবাদে। এরপরই বেশ নড়েচড়ে বসে বিশ্বজুড়ে বোয়িংয়ের 787 মডেলের উড়োজাহাজ ব্যবহার করা এয়ারলাইন্সগুলো। তবে অন্যান্যদের মতো দুর্ঘটনা পরবর্তী এখনো কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশও। বোয়িংয়ের সাথেও যোগাযোগ করি যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি। বোয়িং আমাদেরকে এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত তারা করে নাই। তারা বলছে যে এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি কোনো কিছু হয় তাহলে তারা আমাদেরকে সেটা কমপ্লাই করার বিষয়ে জানাবে। এমন পরিস্থিতির মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বাতিল, দেরিতে যাত্রা, উইন্ডশিল্ড ফেটে যাওয়া কিংবা চাকা খুলে পড়ার মতো বিষয়। আবার কোনো সময় রানওয়েতে আটকে পড়ছে বিমানের ল্যান্ডিং গিয়ার। বছরখানেকের বেশি সময় ধরেই বোয়িংয়ের তৈরি বাংলাদেশ বিমানের বহরে থাকা অনেক উড়োজাহাজেরই সমস্যা এখন নিত্যদিনের ঘটনা। সংস্থাটি নিয়মিত পরীক্ষার কথা জানালেও বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প কারিগরি সমস্যা মেরামত না হলে যে কোনো সময় তা হতে পারে বিধ্বংসী। এক্ষেত্রে প্রতিটি ফ্লাইটে পাইলটদের দেয়া লকশিটের নোট গুরুত্বের সঙ্গে চেক আপের পরামর্শ তাদের। গত 6 মাসের যে ডিফেক্ট এন্ট্রিগুলো হয়েছে, লগ বই যেগুলো আছে সেইগুলো ঠিক মতন অ্যাড্রেস করা হয়েছিল কিনা এইটা দেখা উচিত। ঠিক মতন যদি অ্যাড্রেস না করা হয়ে থাকে কিন্তু সাবসিকুয়েন্টলি কিন্তু ওইটার এফেক্টটা হয়তো ওই সময় ঠিক মতন হয় না, কিন্তু কোনো রকম হয়েছে ওইটা কিন্তু এফেক্টটা 6 মাস পরে বা 3 মাস পরে হতে পারে। বাংলাদেশ বিমান সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজের হেলথ মনিটরিং কার্যক্রম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কর্তৃক নিয়মিত করার পরও বিশেষভাবে দায় রয়েছে প্রকৌশল বিভাগের। তবে গাফিলতির শাস্তি দেওয়ার নজির নেই সংস্থাটিতে। যেহেতু আমি এখন পর্যন্ত শুনিনি, জানিনি, দেখিনি, হ্যাঁ, এবং উল্টো দেখেছি পাইলটদের ক্ষেত্রে কেস করে তারপরে মাফ করে দেওয়া হয়েছে ইত্যাদি, তাহলে অ্যাকাউন্টেবিলিটি কি থাকলো? একটা জিনিসের পুনরাবৃত্তি কখন হয়? যে বা যারা এটা করছে তারা গট অ্যাওয়ে উইথ ইট, তখনই কিন্তু তারা এটা করে। বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে 21টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 787 সিরিজের 6টি সহ 16টি উড়োজাহাজই বোয়িং কোম্পানির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। বিদেশে পাঠানোর নামে তরুণদের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সিলেটে স্কাইড্রিম নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। টানা 2 বছর ধরে ভুক্তভোগীরা তাদের টাকা এবং পাসপোর্ট ফিরে পেতে ওই প্রতিষ্ঠানে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয়েছেন। স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শত শত তরুণ। অভিযুক্ত প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। স্কাইড্রিম এজেন্সি বিদেশে পাঠানোর নাম করে দীর্ঘ 1.5 বছর ধরে প্রতারণা করছে বিদেশ গমনেচ্ছু তরুণদের, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট করে পাঠানোর উদ্দেশ্যে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসা 2 শতাধিক মানুষের কাছ থেকে 1,50,000 টাকা থেকে 2 লাখ টাকা প্রসেসিং বাবদ জমা নেওয়ার অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বুকিং মানি দাম দেওয়ার পরে আমরা এই বুকিং মানিটা দিলাম, এরপরে সম্ভবত ফটোশপ কাজ করিয়া আমরা কিছু হলো ওয়ার্ক পারমিট দিল। আমরা 3টা পাসপোর্ট দিয়েছি, 3টা পাসপোর্টের লাগে 3,390 দিয়েছি, পরে পারমিট হওয়ার পরে আমরা আরও 3 লক্ষ টাকা দিয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নিলেও তাদের বিদেশে পাঠায়নি প্রতিষ্ঠানটি। দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর গত 4 জুলাই অফিসে এলে স্কাইড্রিম এজেন্সির পরিচালক মোহাম্মদ ইমামুল হক বাঁধনকে আটক করেন তরুণরা। অভিযুক্ত পরিচালক টাকা নেয়ার কথা স্বীকারও করেন। তারা যে অভিযোগটা তুলেছে এটা সত্য, মানে এখন তো সত্য অভিযোগ। তারা এটা বিশ্বাস করতে পারছেন না যে আমরা তার টাকাটা দিব বা আমি সেটা আদৌ থাকবো কিনা, এ হচ্ছে সমস্যা। এখন তারা টাকা চাচ্ছে কিন্তু আমি টাকাটা দিতে ব্যর্থ হচ্ছি, কারণ আমার সময় দরকার এবং আমার যে ম্যানেজিং বডি আছে তারাও টাইম চাচ্ছে।
এদিকে ভুক্তভোগীরা কোনো সমাধান না পেয়ে ইমামুল হক বাঁধনকে পুলিশের কাছে সোপর্দ করেন। আমার 1,40,000 টাকা টোটাল হইব 3 কোটি বা 3.5 কোটি ওরকম হইব, প্রায় 200টার মতো ফাইল আমরা শুনছি। পুলিশ বলছে এই বিষয়ে মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রাভেল এজেন্সির তালিকা সংগ্রহ চলছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন, আমরা তদন্ত সাপেক্ষে তথ্য প্রমাণের ভিত্তিতে আশা করি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্বচ্ছতার ভিত্তিতে যাওয়াটা সবচেয়ে ভালো হবে, নিজের থেকে নিজে এইভাবে ব্যক্তিগতভাবে যে কেউ প্রতারিত যাতে না হয়। সিলেটে নামে বেনামে বেড়ে ওঠা এসব প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় পানি নামতে শুরু করলেও এখনও কমেনি দুর্ভোগ। এই মুহূর্তে ফেনীর ফুলগাজী উপজেলায় আছেন সহকর্মী আতিয়ার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। গত সোমবার রাত থেকে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এবং তার আগে কয়েকদিন বৃষ্টি ছিল, তার কারণে যে ফেনীর মুহুরী কহু এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছিল, সে বাঁধের যে ভাঙন, সে একাধিক ভাঙনের কারণে যে পানি প্রবেশ এবং সেই পানি প্রবেশের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফেনীর ফুলগাজী পরশুরাম হয়ে বর্তমানে ফেনীর সদর এবং ছাগলনাইয়া উপজেলায়ও এই সব পানি ছড়িয়ে পড়েছে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে ফুলগাজী এবং ফেনীর যে দু উপজেলার খুব কাছাকাছি জায়গায়। আমাদের এই জায়গা থেকে মুহুরী এবং কহুয়া সিলোনিয়া নদীর দূরত্ব কমপক্ষে 20 থেকে 25 কিলোমিটার। সেসব জায়গা থেকে যে পানি ঢুকেছিল সোমবার থেকে, সেই পানি কিন্তু এখনও এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ফুলগাজীর আনন্দপুর এলাকার এসব নিম্নাঞ্চলে কিন্তু এভাবে অনেক বাড়িঘর এখনও তলিয়ে রয়েছে এবং এখান থেকে নিম্নাঞ্চলের দিকে এখনও পানি ছড়িয়ে পড়ছে। যদিও পরশুরামের দিকের অনেকটা বা ফুলগাজীর কিছু অংশের বাদের আশেপাশের এলাকার পানির অনেকটা উন্নতি হয়েছে, কিছুটা পানি নেমে গিয়েছে তাদের বাড়িঘর থেকে। যদিও সেই বাড়িঘর থেকে পানি নামার পরে যে ক্ষত চিহ্ন বন্যার, সেগুলো কিন্তু ফুটে উঠতে শুরু করেছে এবং এই যে বন্যায় কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে তাদের প্রায় 1600 হেক্টরের মতো বীজতলা তলিয়েছে। মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে তাদের প্রায় 6 থেকে 7 কোটি টাকার মাছ বা পুকুরের ঘেট বা বিভিন্ন ধরনের প্রজেক্ট তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে এই ক্ষতির যে বিষয়গুলো এবং পানি উন্নয়ন বোর্ড থেকে এতদিন আমাদেরকে 21টি স্থানে ভাঙনের কথা বললেও আজ আমাদেরকে নতুন যে তথ্যটি দিয়েছে, সেখানে এই 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফুলগাজীর পরশুরাম অংশে 19টি এবং ফুলগাজীর অংশে 17টি স্থানে মোট 36টি স্থানে ভেঙেছে এবং এ সকল ভাঙা বেশ বড় বড় যায় ধরে প্রশস্ততা বলে তারা বলছেন। এখানে 10 মিটার থেকে সর্বনিম্ন 60 থেকে 70 মিটার পর্যন্ত এ সকল ভাঙা ভেঙেছে এবং সেই যে ভাঙা স্থানগুলো থেকে অনেকগুলো থেকে এখনও অনবরতভাবে পানি লোকালয়ে ঢুকছে। যদিও মুহুরী নদীর পানি বিপদসীমার যেখানে 12.50 মিটার উপরে গেলে বিপদসীমা ধরা হয়, কিন্তু এখন বিপদসীমা 9 মিটারের বা যে জায়গাটিতে রয়েছে নিচ দিয়ে অবস্থানে রয়েছে পানি অনেকটা কমছে। তবে পানি যে ভারত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই পানির যে আসা যে ধারাবাহিকতা তা কিন্তু অব্যাহতভাবে রয়েছে। এখন যদি সে সকল বাঁধ যেহেতু খোলা রয়েছে, এখন যদি বৃষ্টি হয় অথবা ভারতের উজানে যদি আবারও পানি বাড়ে তাহলে কিন্তু আবারও বন্যার কবলে পড়তে পারে। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সরাসরি যাচ্ছে সেখানে। কঠিন প্রশ্ন করবেন না, সোজা সোজা প্রশ্ন করবেন। কিসের না, আমরা তো আমরা তো কোনো গোয়েন্দা সংস্থা না, আমরা একটা উপদেষ্টা পরিষদ না। আমরা সবকিছুই আমলে নেই, আমরা আমলে নেই। আপনাদের সংবাদপত্রের যেখানে সংবাদপত্রের যেটা আমরা আমলে নিই না, সেটা হচ্ছে একটা ঢালাও অভিযোগ যে ব্যাপক দুর্নীতি হচ্ছে বা, কিন্তু আপনারা যদি বলেন যে দুর্নীতি এই লোকটা করতেছে, এই প্রসঙ্গে করতেছে, তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা করা। তো ওই জন্যে আমরা কিন্তু খবর কাগজ পড়ি, কি বলে যে মানে ব্রডশিট না পড়তে পারলেও আমাদের যারা পিআরও আছে ওরা কিন্তু আমাদেরকে একটা কাটিং দেয় এবং আমরা কিন্তু প্রত্যেকটাই দেখবেন যে অন্তত আমি যেটা করি এবং আমি নিশ্চয়ই ওনারাও করেন, সেটা হচ্ছে যেগুলোতে আমরা নির্দেশ দিই। কিন্তু যেখানে একটা মানে কোনো একটা অ্যাকশনেবল কোনো একটা থাকে, মানে একটা কোনো কিংবা যেখানে কোনো একটা বিদ্বেষ প্রসূত না কিংবা কোনো একটা উদ্দেশ্যমূলক
রিপোর্ট না, আপনাদেরও তো নানান রকম রিপোর্ট থাকে, কিন্তু করা হচ্ছে। এই ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়। রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও দেশটির গণমাধ্যম জুড়ে জায়গা পাচ্ছে। শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, জনগণনার নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চলতি বাদল অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী। এদিকে উড়িষ্যা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় 350 ব্যক্তিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন। এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরে। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয় নাগরিককেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। সময় সংবাদ, এবারে খেলার খবর। সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। প্রথম ম্যাচে লজ্জার হারের সমালোচনায় বিধ্বস্ত বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এই ম্যাচে বোলিংয়ে প্রথম 10 ওভারে করতে নিয়ন্ত্রণ বোলিং। অন্যদিকে এই ম্যাচে জয় তুলে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করতে চায় লঙ্কানরা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিগত 3 নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত চলছে। 3 মাসে প্রতিবেদন, ব্যর্থতার কারণ জানতে সাবেক সিইসিদের বক্তব্য শুনতে হবে। নির্দোষ যেন দোষী না হয়ে দৃষ্টি রাখার আহ্বান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের দ্রুত খুঁজে বের করার আহ্বান রুহুল কবির রিজভীর। প্রতিবাদে রাজশাহীতে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ। এবং ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলছে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা। এই ছিল সময় সংবাদ, সঙ্গে থাকুন সময়ের।